ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 10:15টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা নত না করা এক আপোষহীন কণ্ঠস্বর ছিলেন মহান বিপ্লবী ওসমান হাদি। অন্যায়ের সামনে তিনি নীরব থাকেননি। ভয়কে জয় করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছেন। তার জীবন ছিল প্রতিবাদের আগুন, তার আদর্শ ছিল আত্মমর্যাদার দীপ্ত শিখা। আজ আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা তার সেই ত্যাগ, সাহস ও দৃঢ়তাকে কবুল করেছেন। সত্যের পথে চলতে গিয়ে যে রক্ত ঝরে, যে আত্মত্যাগ হয়, তা কখনো বৃথা যায় না। ওসমান হাদির নাম তাই ইতিহাসের পাতায় শুধু একটি নাম নয়, এটি প্রতিরোধের প্রতীক, আত্মসম্মানের ঘোষণা। তিনি আমাদের শিখিয়ে গেছেন আবেগ নয় ন্যায়, ভয় নয় বিশ্বাস, পরাধীনতা নয় স্বাধীন চিন্তা। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন, তার আত্মাকে শান্তি দিন, আর আমাদের হৃদয়ে জাগ্রত রাখুন সেই সাহস, যে সাহস অন্যায়ের সামনে মাথা নত করে না কখনোই না। চলুন এই ভিডিওটিতে ওসমান হাদির জন্ম থেকে মৃত্যু বিস্তারিত জেনে নেই। জুলাই আন্দোলন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ওসমান হাদির রাজনৈতিক অবস্থান এবং তার তীব্র ভাষার বক্তব্যগুলো সামনে আসছে। শরীফ ওসমান বিন হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-2011 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 2024 সালের বৈষম্যবিরোধী আন্দোলনে ভূমিকার জন্য তিনি পরিচিতি পান। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক। নেসারাবাদ কামিল মাদ্রাসায় হাদির শিক্ষা জীবনের শুরু। পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একসময় ইংরেজি শেখার কোচিং সেন্টার সাইফুরসে শিক্ষকতা করেছেন হাদি। সর্বশেষ ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছিলেন বলে ইনকিলাব মঞ্চের কর্মীরা জানিয়েছেন। মাদ্রাসায় পড়ালেখা করায় এবং ভাষা ও পোশাকের কারণে তিনি শিবির কিনা সেই সন্দেহ অনেকেই প্রকাশ করতেন। তবে তার সহকর্মীদের দাবি, জুলাই অভ্যুত্থানের আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না হাদি। তিনি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতেন, একাধিক বইও লিখেছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ সংগঠনটির ঘোষিত লক্ষ্য। এবারের ডাকসু নির্বাচনে শিবির নেতৃত্বাধীন প্যানেল থেকে ভোট করে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ওসমান হাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বলেন, এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে। গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বলেছিলেন, বিএনপি যদি পুরনো ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসে তবে তারা 2 বছরও ক্ষমতায় টিকতে পারবে না। বিভিন্ন সময়ে সেনাবাহিনীরও সমালোচনা করেছে হাদি। এর বাহিরে তিনি অন্তর্বর্তী সরকারের দুর্বলতা এবং দৃশ্যত পরিবর্তনের ঘাটতির সমালোচনা করে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব করেছিলেন। চলতি বছর এনসিপির ডাকা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে সংঘর্ষের পর হাদি গোপালগঞ্জ জেলা ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে তীব্র ভাষায় বক্তব্য দেন, যা আলোচনার জন্ম দেয়। পরে বিতর্কের মুখে তিনি তার গাড়িকে মুক্তির মহাকাব্য হিসেবে বর্ণনা করেন এবং কেউ দুঃখ পেয়ে থাকলে তাদের কাছে দুঃখ প্রকাশ করেন। গত নভেম্বর মাসে হাদি নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেন, দেশি বিদেশি অন্তত 30টি ফোন নম্বর থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেওয়া ও তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি লিখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে। জীবননাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। সম্প্রতি মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদি। সেজন্য প্রতি শুক্রবারে তিনি জনসংযোগ করতেন। হাদির একজন সহযোদ্ধা বলেন, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। কথা ছিল, লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাবেন, আলোচনা করবেন। এর মধ্যেই হাদির ওপর হামলার খবর আসে। পুলিশ বলছে, জুমার নামাজের পর বেলা 2:25 বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটর সাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়।
সেখানেই অস্ত্র পাচারের চেষ্টা করা হলে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সেই ঘোষণার পর থেকে তার জীবন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা বাড়তে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দোয়া ও উদ্বেগ প্রকাশ করেন। গুলিবিদ্ধ হওয়ার 1 মাস আগেই হত্যার হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন শরীফ ওসমান হাদি। গত নভেম্বরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন, দেশে বিদেশে অন্তত 30টি নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি লিখেন, আওয়ামী লীগের খুনির সমর্থকেরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছে, তবে জীবননাশের আশঙ্কা সত্ত্বেও ইনসাফে লড়াই থেকে পিছিয়ে যাবেন না। শহীদ বিপ্লবী ওসমান হাদি কিছুদিন আগেও বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত না বুকে কিংবা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু যদি আমাদেরকে কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আমাদেরকে যদি মেরে ফেলে আর তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। এ রাষ্ট্রের ক্ষমতার রন্ধে রন্ধে থাকা প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিবাজ পুলিশ, আইনজীবী, বিচারক, সুশীল, কুশীল, দেশের স্বার্থ বিকে দেওয়া ভারতচাটা রাজনীতিবিদ, এমনকি অথর্ব ইউনূস সরকারের জন্য আমরা এক মহান বিপ্লবীকে হারালাম। প্রতিটি মানুষ যদি নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করত তাহলে এই দেশের কাউকেই অন্যায়ভাবে প্রাণ হারাতে হতো না। আফসোস, এমন বিপ্লবী যারা কালেভদ্রে এই দেশে জন্মেছে। হয়তো ওর এই মৃত্যুতে ঘুণে ধরা এই সমাজের হর্তাকর্তাদের কিছুই আসে যাবে না। তারা হয়তো ভাববে আমাদের পরিবার নিরাপদ, আমাদের ছুবে কে। কিন্তু ভবিষ্যৎ কে দেখেছে? হয়তো ইহকালে তোরা পার পেয়ে যাবি, পরকালে কিংবা তোদের রেখে যাওয়া পালদের কি হবে? যুগে যুগে দুর্ধর্ষ সব রাজা বাদশাহের রেখে যাওয়া ক্ষমতাসীন উত্তরসূরিদের কি নিদারুণ হালটাই না হয়েছে? ইতিহাস সাক্ষী, দেশের ক্ষতিতে তোদের করা প্রতিটি কন্ট্রিবিউশনের ভিকটিম শুধু আমরাই হব না, সে আগুনে তোরাও পুড়বি। হাদির শত শত বক্তব্যকে যদি এক লাইনেও চাও তাহলে ঘুরে ফিরে ওই একটি লাইনই পাবে, ইনসাফ বা ন্যায় বিচার কায়েম করুন। হাদিকে মেরেছে, রাষ্ট্র তাকে বাঁচাতে পারেনি, তাতেও হাদির কিছুই আসে যায় না। সে শহীদ হওয়ার জন্যই জন্মেছিল, কিন্তু তার এই কথাটা ভুইলেন না। যদি আমাদেরকে কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আমাদেরকে যদি মেরে ফেলে আর তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। আল্লাহ তাআলা আমাদের ভাই ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আমিন। বন্ধুরা, কমেন্টে আপনারাও আমিন লিখে হাদি সম্পর্কে সবাইকে জানার সুযোগ করে দিন। আর দিন শেষে অনুরোধ, ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের হাতে দেশকে তুলে দিয়েন না। ভাঙচুর আর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়।